স্বাধীন করতে গিয়ে যে ভারতের সাহায্য পাবো এটা আমাদের প্রথম দিকে আমাদের চিন্তা ছিল না বা আমরা ভাবি নাই। একটা পাঞ্জাবি পরে একটা মাথায় টুপি দিয়ে তারপরে সাইকেল চালায়া চলে গেলাম, অর্থাৎ মাদ্রাসার ছাত্র সাইজিয়া। মুক্তিযুদ্ধ আমরা করলাম, স্বাধীনতা যুদ্ধ আমরা করলাম, কিন্তু ভারত সহায়তা করে আমার ধাত্রীমাতা যেরকম সাহায্য করে সন্তান প্রসবের জন্য, ঠিক ভারত আমাদের ধাত্রীমাতার রূপে ধারণ করলো। ফলে ভারত ধরে নিল আমি তাদেরই সন্তান। যখন ভারত এটাকে আমাদের মুক্তিযুদ্ধের প্রয়াসটাকে আমাদেরকে সাহায্য করার জন্য সে যুদ্ধটা এটাকে যুদ্ধ জড়ায় দিল, ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে রূপান্তরিত করে ফেললো। জামাত ইসলামের প্রতি যে অপবাদটা দেওয়া হচ্ছে, জামাত ইসলামকে যে বলা হচ্ছে তারা আল বদর আল শামস ছিল, মুক্তিযুদ্ধটা তো পুরাটাই স্মৃতি। মুক্তিযুদ্ধটা তো পুরাটাই আমরা একদিনে পরে কদিনের স্মৃতি মনে রাখবো। তা আমরা গেলাম, আমি ঢাকার থেকে বেরিয়ে গেলাম 29শে মার্চ। ঢাকার থেকে সাইকেল চালাইয়া আমি কিশোরগঞ্জে বাড়িতে গেলাম, আমার গছিয়াটা বাড়িতে গেলাম সাইকেল চালাইয়া, ঢাকা শহর থেকে সাইকেল চালাইয়া ডেমরা দিয়ে গিয়া পার হইয়া ফেরিতে পার হইয়া কোনো মতে মানে একটা অন্য বেশভূষা ধরে, মানে ওই মুক্তি মানে ইয়াং আমাদেরকে ধরলে আর্মি ছাড়বে না, তখন একটা মানে একটা পাঞ্জাবি পরে একটা মাথায় টুপি দিয়ে, বুঝছেন না, তারপরে সাইকেল চালাইয়া চলে গেলাম, অর্থাৎ মাদ্রাসার ছাত্র সাইজিয়া আমি ওরা পারে চলে গেলাম ড্যামরা দিয়ে। যে কাশপুর যে বীজটা হয়েছে সেই কাশপুর একটা ফেরি ছিল ওখানে, ওখানে ওই পাশে ছিল একটা জুট মিল, ওই জুট মিলের পাশে একটা ফেরি ছিল, সেই ফেরিতে পার হইয়া আমি গেলাম একা একা। চিন্তা করেন, কিচ্ছু চিনি না, জানি রাস্তাঘাট কিছু চিনি না, তখন রাস্তাঘাট এত নাই। সেই করে 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 ভিতর দিয়ে গিয়া শিবপুর দিয়ে গিয়া মনোরদি দিয়ে গিয়া আমি উঠলাম, বাড়িতে গেলাম সাইকেল চালাইয়া। সাইকেলে গেলাম, সাইকেল চালাতে পারতাম তখন, কারণ আমি তখন অ্যাক্রোবেট করতাম। ওই ঢাকা যে স্পোর্টস সেন্টার ছিল ওখানে আমাদের আলিম ভাই ছিলেন একজন নাম করা অ্যাক্রোবেট, আমাদের প্রশিক্ষণ দিতেন। তো সেখানে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম, মানে ট্রেনিং করতাম, অ্যাক্রোবেট ট্রেনিং করতাম। তো সেই সুবাদে শারীরিকভাবেও মোটামুটি একটু বলতে পারেন একটু যোগ্য ছিলাম, আর গড়নে গাড়নে লম্বা চড়া ছিলাম। এখনকার মতো এত ফ্যাটও ছিল না, বুড়িও ছিল না, মোটামুটি একটা ফিট বলা যায় আর কি। খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম। তখন ক্রিকেট খেলা বাংলাদেশে কোনো প্রচলিত হয় নাই। ক্রিকেট না খেলে আমরা ওই গাঙ্গুলি খেলতাম, ওই লাঠি বাড়ি খেলতাম। তো যাই হোক, ওই জীবন থেকে আমরা চলে গেলাম। মুক্তিযুদ্ধটা আমাদের জীবনকে পুরো পরিবর্তন করে ফেললো। আমাদের সামনে লক্ষ্যটা হয়ে গেল দীর্ঘমেয়াদী, যে আমাদেরকে বাংলাদেশকে স্বাধীন করতেই হবে, এবং সেই স্বাধীন করতে গিয়ে যে ভারতের সাহায্য পাবো এটা আমাদের প্রথম দিকে আমাদের চিন্তা ছিল না বা আমরা ভাবি নাই। আমরা ভারতে গেলে আশ্রয় পাবো কিনা এটা ছিল আমাদের প্রথম কথা, যে আমরা এখন কী করবো, পাকিস্তান তো আমাদের আক্রমণ করতেছে একের পর এক। আমাদের পরিবাররা ভয় পেয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, আমরা তাদের কাছে লায়াবিলিটিস হয়ে গেলাম। এখন আমাদেরকে বাঁচাবে না পরিবার বাঁচবে না বাড়িঘর বাঁচাবে। গছিয়াহাটা রেল লাইনের পাশে হওয়ার কারণে মিলিটারি মুভমেন্ট ট্রেন দেওয়া হচ্ছে, ফলে যে কোনো সময় তারা যে কোনো জায়গায় থামে, গ্রামে কোনো কিছু দেখলে তারা এসে। আর আমার বাড়িটা তো আপনি জানেন যে ঠিক রেলের পাশেই, কাছাকাছিতে। ফলে আমাদেরকে তখন আশ্রয় খুঁজতে হলো। তা আশ্রয় খুঁজতে গিয়ে ইন্ডিয়াতে যাবো কি যাবো না, গেলে কি আশ্রয় দিবে কি দিবে না তখন আমরা জানি না। তখন আমাদের এলাকায় একজন কমিউনিস্ট নেতা বীর আব্দুল মান্নান, তার নামটা বললেই স্মরণ রাখতে চাই, ওনাকে পরে বীর বলা হয়েছিল, আব্দুল মান্নান, বীর আব্দুল মান্নান কমিউনিস্ট পার্টির নেতা। দৃশ্যত ন্যাপ করতেন, রাশিয়া মস্কো ন্যাপ করতেন। তার নেতৃত্বে আমরা 5 জন ইন্ডিয়াতে চলে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে সেখানে আশ্রয় পেলাম, পরবর্তীতে প্রশিক্ষণ পেলাম। পরবর্তীতে আমি লাকিলি আমার প্রশিক্ষণের মানের ভিত্তি করে আমি অফিসার পদের জন্য সিলেক্টেড হলাম। পরে আমাকে এই অনেকদিন বর্ডারে থাকলাম, অক্টোবরের দিকে আমাকে পাঠিয়ে দেওয়া হলো উচ্চতর ট্রেনিংয়ের জন্য, অফিসার্স ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হলো। তো ফলে মুক্তিযুদ্ধের সময় আমাকে ট্রেনিং করার পরে আমাদের ট্রেনিংয়ের ফলাফলের ভিত্তিতে আমাদেরকে সিলেক্ট করা হয়েছিল। আমাদেরকে তখন উচ্চতর ট্রেনিংয়ের জন্য, অফিসার ট্রেনিংয়ের জন্য, অফিসার হিসাবে আমাদের সিলেক্ট করার জন্য, কমিশন করা দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান ফর্মাল ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো। এখন তখনকার দিনে তো দিন কখন রাত কখন বুঝতাম না, প্রতিটা দিনেই ঘুম ভাঙতো আমাদের গোলাগুলি শব্দে।
হয় আমরা অ্যাম্বুশ করতে যেতাম ভোরবেলা, না হলে আমাদের ক্যাম্পের উপরে গোলাগুলি আর্টিলারি শেল পড়তেছে। মানে একটি রাত যে পার করব আর একটা দিন যে সকাল দেখব, এই কল্পনাই ছিল না। এটা নিয়ে ভাবতে পারতাম না যে ঘুমাতে যাচ্ছি তো সকাল দেখতে পারবো কিনা, বা সারাদিন ঘুরতেছি আজকে রাতে ঘুমাতে পারবো কিনা, ক্যাম্পে ফিরে আসতে পারবো কিনা, এরকমও কোনো রকম আমাদের নিশ্চয়তা ছিল না। ফলে স্মৃতি নাই, তখন ছিল আমাদের মানে একটা চাপ, মনস্তাত্ত্বিক চাপ, আমাদেরকে সামনে এগোতে হবে, দেশ স্বাধীন করতে হবে। এই ভাব নিয়ে তো স্মৃতিতে তো নেওয়ার মতো কিছু ছিল না। এই ছিল আমাদের শৈশব, চলে গেল, আর তো শৈশবকে আর খুঁজে পেলাম না। আমরা যদি মানে আমার প্রথম শুরু হয়েছে আমার বাড়ির পিছনে, আমরা একটা ইপিআররা একটা অপারেশন করেছিল, সেটার সঙ্গে আমি ছিলাম। সেখানে একটা ব্রিজ উড়ায় দেওয়া হয়েছিল, কালভার্ট, আমার বাড়ির পিছনে একটা কালভার্ট ছিল। প্রথম অপারেশনটা এটা করার সৌভাগ্য আমার হয়েছিল, সেই অপারেশনের সঙ্গে ছিলাম। সেটা ইপিআর থেকে যারা রিভোল্ট করে চলে গেছিল তাদের একটা অংশ, বিচ্ছিন্ন একটা অংশ এখানকে ওই রেল লাইনটাকে উড়িয়ে দিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার জন্য, ভৈরব কিশোরগঞ্জ রেল লাইনটাকে ডিসরাপ্ট করার জন্য তারা করেছিল। এটা শুরু। তার পরবর্তীতে আমরা তো কমান্ডারের অধীনে যেতাম। কেন যেতাম জানতাম না, বলা হয়তো চলো ওখানে যাই, আমরা অ্যাম্বুশ করতাম, বা কখনো পাকিস্তানের ক্যাম্পের উপর ফায়ার করতাম সন্ধ্যার সময় বা ভোরবেলা, গোলাগুলি করে চলে আসতাম। ওই পারে কেউ গুলিতে মরছে কি মরছে না তাও জানতাম না। আমরা কজন বেঁচে ফিরে আসতাম সেটা হিসাব হতো, যে আমরা সবাই ফিরে আসতে পারছি কিনা, বা আমাদের কেউ ইনজুর হয়েছে কিনা, এটাই। কিন্তু আমাদের গুলিতে ওই পারে কি এফেক্ট হয়েছে এটা জানার ছিল না। কিন্তু আমাদের একটা হ্যাবিটে দাঁড়িয়ে গিয়েছিল, অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল, যে হয় সন্ধ্যা নয় সকালে ভোরে আমরা পাকিস্তানি ক্যাম্পের উপরে, পাকিস্তানি বর্ডার পোস্টের উপরে আমরা কিছু না কিছু গুলাগুলি করব। তো এইটা ছিল আমাদের তখন। তো এটা ছিল, এটাকে বলা হয় মোরাল ফ্যাক্ট, মোরাল ওয়ার, যেটা আমরা পরবর্তীতে শিখেছি, যে শত্রুর উপরে প্রতিদিন আঘাত করতে থাকলে শত্রুর উপরে একটা একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়, শত্রুর উপরে তখন একটা চাপ সৃষ্টি হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো আমরা গেলাম, যুদ্ধ করলাম, করার পরে আমি তো চলে গেলাম, আমাদেরকে অক্টোবরে পাঠিয়ে দিল ট্রেনিংয়ের পরে। মুক্তিযুদ্ধের মূল টার্নিং পয়েন্টটা হয়ে গেল যখন ভারত এটা যুদ্ধে পরিণত করে দিল। যখন ভারত এটাকে সামরিকভাবে সে এটাকে আমাদের মুক্তিযুদ্ধের প্রয়াসটাকে আমাদেরকে সাহায্য করার জন্য সে যুদ্ধটা এটাকে যুদ্ধ জড়ায় দিল, ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে রূপান্তরিত করে ফেললো। তখন দুইটা জিনিস লাভও হয়েছে, ক্ষতি হয়েছে। লাভ হয়েছে আমাদের কি, যে মুক্তিযুদ্ধটা খুব সহজ হয়ে গেছে। আমরা ভারতের একটা বিশাল বাহিনী আমরা সাথে পেয়ে গেলাম, যেটা মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে। আর পাশাপাশি কি হয়েছে, যে যুদ্ধটা তখন আমাদেরকে করতে হয় নাই, আমাদেরকে সামনে রেখে যুদ্ধটা ভারত করেছে। ফলে এটা ভারত পাকিস্তান যুদ্ধে রূপান্তরিত হয়ে গেছে, আর এটা আমাদের জন্য সহায় হয়েছে। কিন্তু আমাদের জন্য ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি প্রবলেম হয়ে গেছে। আমরা মুক্তিযুদ্ধের অস্তিত্বটা বিলুপ্ত হয়ে গেছে। এই দেশটা যে আমরা স্বাধীন করতেছি, এটা যেন আমাদের আভ্যন্তরীণ কোন্দল থেকে আমরা রাজনৈতিকভাবে এটা সফল হওয়ার চেষ্টা করছিলাম, সেই সফলতার থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। বাংলাদেশের যে এক্সাইল গভর্নমেন্টটা ছিল, সেই সরকারের অস্তিত্বটা ইনডাইরেক্টলি এই 3 ডিসেম্বর থেকে নিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত দৃশ্যত বাংলাদেশ সরকারের অস্তিত্ব ছিল না। এটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর হয়ে গেল। দ্বিতীয়ত হয়ে গেল, মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ অর্থাৎ 16 উত্তর বাংলাদেশের দায় দায়িত্ব ভারত সেভাবে গ্রহণ করলো না, যার ফলে সারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল। যে যেখানে পারলো লুটপাট, দখলবাজ, যেটা আপনার এই দেখেছেন বিভিন্ন সময়ে যে আন্দোলনের পরে হয়, সেখানে একটা লুটপাটের রাজনীতি শুরু হয়ে গেল। এটা ফলে কি হলো, মুক্তিযুদ্ধের যে মহিমান্বিতা, মুক্তিযুদ্ধের যে গৌরব, এটা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। কাজে এখানে এই যুদ্ধটা আমাদের পরিসমাপ্তিটা ছিল আমাদের খুবই ভুল স্ট্র্যাটেজি। আমরা দরকার পড়লে আরো 6 মাস 1 বছর যুদ্ধ করতাম, কিন্তু যুদ্ধের জয়টা যদি আমরা আমাদের হাতে অর্জন করতে পারতাম, তাহলে আজকে আমরা ভারতের কাছে দায়বদ্ধ থাকতাম না। ভারত তো আজকে আমাদের মুক্তিযুদ্ধের ধাত্রীমাতা হয়ে গেল। মুক্তিযুদ্ধ আমরা করলাম, স্বাধীনতা যুদ্ধ আমরা করলাম, কিন্তু ভারত সহায়তা করে আমার ধাত্রীমাতা যেরকম সাহায্য করে সন্তান প্রসবের জন্য, ঠিক ভারত আমাদের ধাত্রীমাতার রূপটা ধারণ করলো। ফলে ভারত ধরে নিল আমি তাদেরই সন্তান। ফলে আমাকে আমার রূপে খবরদারি করা, আমাকে দেখভাল করা বলেন, খবরদারি করা বলেন, বা আমার সম্পত্তির দেখাশোনা করার দায়িত্বটা ভারত মনে করলো তার উপরে বর্তিয়েছে।
এটাকে ভারতকে একটা মরুলিপনা নিয়ে গেল এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা তিক্ত হওয়া শুরু হয়ে গেল, যেটা আমরা কোনো অবস্থাতে ধরে রাখতে পারি নাই। ফলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, যেটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য ইতিবাচক নয়। এর কারণে কি হয়েছে, আমাদের মধ্যে টেনশন বেড়েছে, আমাদের পারস্পরিক মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে এবং আমরা একে অন্যকে অবিশ্বাস করার কারণে তৃতীয় শক্তি এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ফলে এই মুক্তিযুদ্ধেরটা আমাদেরকে পরিসমাপ্তিটা এত তাড়াতাড়ি না হয়ে আরও দীর্ঘায়িত হলে আমাদের আরও অনেক প্রশ্নের জবাব আমরা পেতে পারতাম। যখন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, কিন্তু যখন আমরা এটাকে যৌথ বাহিনী করে ফেললাম তখন তো যৌথ বাহিনী কমান্ডার হয়ে গেল অরোরা। সেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তো আর এই এই সেক্টরে যুদ্ধক্ষেত্রে থাকলো না, উনি আমার সরকারে বাংলাদেশ সরকার থাকলো, কিন্তু যুদ্ধটা তো করলো ইন্দিরা সরকার এবং তার সেনাবাহিনী তারা, এবং সেখানে একটা যৌথ বাহিনী তৈরি করা হলো। সেই যৌথ বাহিনীর কমান্ডে ছিল তো জেনারেল অরোরা, লেফটেন্যান্ট জেনারেল অরোরা। কাজে সেখানে তো সর্বাধিনায়ক আমাদের কর্নেল উসমানী সাহেবের অবস্থান ছিল তারও ঊর্ধ্বে। ফলে যুদ্ধক্ষেত্রে, যেটাকে আমরা বলি যুদ্ধের থিয়েটারে বা সেক্টরে, তার কোনো অবদান ছিল না। আর সকল সেক্টর কমান্ডাররা তখন তারা হয়ে গেল ইয়ার অধীনস্থ, আমাদের ওই যৌথ বাহিনীর অধীনস্থ। ফলে যৌথ বাহিনীর অধীনস্থ কাজ করতে গিয়ে তারা আর ওই সর্বাধিনায়কত্ব আর সেক্টর দেখাতে পারলো না। আর আমাদের সেক্টর কমান্ডার তখন যুদ্ধ করতে হলো ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে, তাদের অধীনস্থ হয়ে। ফলে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, যার ফলে অনেক সেক্টর কমান্ডারের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীদের বিভিন্ন নিয়ে পরবর্তীতে বাদ বিতণ্ডা হয়েছে। বিশেষ করে ভারত যখন এখান থেকে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল তখন অনেকে বাধা দিয়েছিল, মেজর জলিল বাধা দিয়েছিল, যার ফলে এখানে সেক্টর কমান্ডারের সঙ্গে একটা সম্পর্ক ভালো থাকলো না। অস্ত্র তো ইন্ডিয়া নিজেও স্বীকার করেছে, তারা 94,000 অস্ত্র বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এই 5 দিন আগেও আমি ভারতের এক ব্রিগেডের সঙ্গে ইন্টারভিউ করেছি ইন্ডিয়াতে, সে স্বীকার করেছে যে তারা 94,000 অস্ত্র তালিকাভুক্ত করে তারা বাংলাদেশের সেক্টর থেকে উঠায় নিয়ে গেছে এবং এটা তাদের যুদ্ধের অস্ত্র, যারা যুদ্ধ জয় করলে এটা তারা পায়, এটা তাদের পাওনা, এটা নিয়ে গেছে। এবং সেখানে 94,000 ভারতীয়দের কাছে, ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে ইস্ট পাকিস্তানের। তার মধ্যে 29,000 ছিল মালয়েশিয়া, অর্থাৎ রাজাকার, আলবদর, সাল শামস, এরা। অর্থাৎ যারা প্রকৃত মুক্তিযুদ্ধে যাদেরকে আমরা দায়ী করি, যারা যে সমস্ত রাজাকার আলবদররা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করেছে, যে সমস্ত আলবদররা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তারা কিন্তু সবাই ভারতের কাছে সারেন্ডার করেছে। এখানে যারা রয়ে গেছিল তারা কিন্তু প্রকৃত অস্ত্রে মানে প্রথম সারির রাজাকার আলবদর শাম ছিল না, তারা ছিল সহায়ক। তো তাদের উপরে যে এক্সপ্রেশনটা আনা হয়েছে এটা ঐতিহাসিকভাবে সঠিক নয়। আর যারা এটা করেছে তারা কিন্তু 29,000 কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে, যাদেরকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজে আমরা কিন্তু তাদের বিচার করতে পারি নাই। এখানে একটা ভুল ইতিহাস হয়ে গেছে, যে ইতিহাসটা আমি এখন সংশোধন করার চেষ্টা করছি। যে সংশোধন করার জন্যই আমার মূলত জামাতে ইসলামে অংশগ্রহণ করার মূল কারণ। আমি কিন্তু নির্বাচনের জন্য আমি যাইনি, নির্বাচনের টিকিট নেওয়ার জন্য আমি জামাতে অংশগ্রহণ করি নাই। জামাত ইসলামের প্রতি যে অপবাদটা দেওয়া হচ্ছে, জামাত ইসলামকে যে বলা হচ্ছে তারা আল বদর আল শামস ছিল, সেখানে যে খুব নগণ্য সংখ্যক লোক ছিল যারা এখন আর বেঁচে নেই, এই বিষয়টা জাতির সামনে তুলে ধরার জন্যই, আমি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে পুরনো ভেদাভেদ ভুলে গিয়ে, পুরনো সেই মিথ্যা থিম ভুলে গিয়ে, মিথ্যা মিথ ভুলে গিয়ে নতুন করে বাংলাদেশটাকে পরিচিত হওয়ার জন্য আমি এরকম একটা সাহসী বলেন বা যাই কিছু বলেন, আমি এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। কারণ আমি চাই আমার জীবন সায়ান্নে এসে আমি জাতিটাকে ইউনাইটেড করতে পারি কিনা, ঐক্যবদ্ধভাবে রাখতে পারি কিনা, কে মুক্তিযুদ্ধের পক্ষে কে মুক্তিযুদ্ধের পক্ষে না, এই দ্বন্দ্বের এখন আর সময় নাই। এখন আমাদেরকে বাংলাদেশের স্বাবলম্বী হইতে হবে, বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার এই প্রজন্মকে আগামী দিনে দিশারি দেখাতে হবে, আগামী দিনে পথ দেখাতে হবে, তাদের কর্মসংস্থান, তাদের জীবনের উন্নতি, তাদের শিক্ষার মান, তাদের মানবিক গুণাবলী, এইগুলোর বিকাশ আমরা সম্মিলিতভাবে সবাই মিলে এই ভেদাভেদ ভুলে একের বিরুদ্ধে একের রাজনৈতিক মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সমস্তগুলোর ঊর্ধ্বে উঠে কীভাবে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবি, কিভাবে আমরা সকল বাংলাদেশিকে এক পতাকা তলে আনতে পারি, এটার জন্য আমার যে বিরোধী ক্যাম্প, যাদের বিরুদ্ধে আমি গত 25 বছর 30 বছর রাজনীতি করে আসছি,
আমি আজকে তার দ্বারে চলে গেছি যে আমি আপনাদের কাছে আসছি, আসেন আমরা ঐক্যবদ্ধ হই, আসেন আমরা বাংলাদেশে হানাহানি কাটাকাটি মারামারি রাজনীতি দূর করে আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটি ভালো বাংলাদেশ, আমার এই প্রজন্মের জন্য লাকসই টেকসই একটা বাংলাদেশ গঠন করি, যেখানে আমার সন্তানেরা সুখে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে।